চন্দ্রের অবস্থা খোলা আকাশের কোনো এক প্রান্তে। পূর্ণিমার চাঁদের আলো অবহেলিতভাবে প্রবেশ করছে শৈরিতির রুমে বারান্দায়। সেখানে যে চন্দ্রবিলাস করার মতো কোনো ভালোবাসার মানুষ নেই। রুমের মধ্যে টেবিল ল্যাম্পের সুইচটা একবার অন আর একবার অফ করছে শৈরিতি। বছর দুয়েক আগে মেসেঞ্জার কলে কিছু কথোপকথন ভেসে আসছে শৈরিতির চোখে। আপনি আমাকে না দেখে কিভাবে ভালোবাসার কথাগুলো বলছেন ডাক্তার সাহেব? ভালোবাসতে গেলে কি আগে তাকে দেখতে হয়? অবশ্যই হয়। আমি যদি কুৎসিত দেখতে হই, আপনার পাশে তো আমাকে মানাবে না। মানুষের রূপ কখনো কুৎসিত হয় না, কুৎসিত হয় মানুষের মন। আর তোমাকে না দেখেই তোমার সুন্দর মনের পরিচয় আমি পেয়েছি। আমাকে সত্যি আপনার পাশে মানাবে না ডাক্তার সাহেব? মানাতে হবে না। পরস্পরের প্রতি ভালোবাসাটা থাকলেই মানাচ্ছে কি মানাচ্ছে না এই নিয়ে ভাবা দরকার নেই। তুমি আমার, একান্তই আমার ব্যক্তিগত নারী। ভোরের আকাশে সন্ধ্যা তারা তুমি। এইসব ভাবনার মধ্যেই শরীরটির মনে হলো এবার সন্ধ্যা তারা নামক আইডিতে লগ ইন করতে। যেমন ভাবা তেমন কাজ। লগ ইন করতেই পরপর কয়েকটা মেসেজ ঢুকলো। শৈলীতির মেসেঞ্জারে ছোটবেলা থেকে বোনদের বড় করার জন্য আমার নিজের ভালো লাগা ভালোবাসার সব বিসর্জন দিয়েছিলাম। তখন বোনদের মানুষের মতো মানুষ করাই ছিল আমার জীবনের প্রথম লক্ষ্য। অন্য কিছু নিয়ে ভাবার সময় ছিল না। কিন্তু তোমার সাথে পরিচয় হওয়ার পর আমার রোজকার শিডিউল বদলাতে শুরু করলো। ধীরে ধীরে ভোরের জীবনে সন্ধ্যার আগমন ঘটলো। ভোর নিজেকে চিনল, সন্ধ্যার প্রতি তার একটা আসক্ত তৈরি হলো। তোমার দিক থেকে পজিটিভ কিছু আন্দাজ পেয়ে আমি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমার মনেও আমার জন্য একটা আসক্তিময় আকাঙ্ক্ষা আছে। কিন্তু সেই তুমি আজ আমার ভালোবাসার পাশে প্রশ্ন চিহ্ন এঁকে দিলে। মেসেজগুলো পড়েই শরীরের কোমল হৃদয় কেঁদে উঠল। এমন তার মন হচ্ছে এই বিয়েটা না করলেই ভালো হতো। কিন্তু সে তো ভাবেনি এত কিছু হবে। ভেবেছিল বিয়ের সপ্তাহখানেকের মধ্যে বিবরকে সারপ্রাইজ দিবে। কয়েক সপ্তাহ দূরত্বর পর যখন বিবর আসল সত্যটা জানবে, তখন বিবরের প্রতিক্রিয়া কেমন হবে সেটা দেখার একটা লোভ ছিল। এরকম ভাবে উল্টো হয়ে যাবে তার ডাক্তার সাহেব যে এতটা ভেঙে পড়বে সেটা ভাবিনি শৈলীতি। অজান্তে ফুঁপিয়ে কেঁদে উঠল রীতি। আমি এমনটা চাইনি ডাক্তার সাহেব। আমি সত্যি এমনটা চাইনি। আপনি কি সব সত্যিটা জানার পর আমাকে ভালোবাসবেন নাকি আমার শুধু ঘৃণা করবেন তখন? আপনি, আমি আপনার ঘৃণা নিয়ে বাঁচতে পারবো না ডাক্তার সাহেব, পারবো না আমি। কিছু একটা ভেবে চোখে জল মুছে বিছানায় উঠে বসলো শরীরী। ফোনটা হাতে নিল। ফোনের ওয়ালপেপার তখন 12টা বাজে 47 মিনিট দেখাচ্ছে। সে তার সিদ্ধান্ত অটল। আপনি শরীরীর কথা কোনোদিনও শুনবেন না। শরীরী তার বরাবরই আপনাকে সত্যিটা জানতে ব্যর্থ হবে। তাই সন্ধ্যাকে যা করার করতে হবে। আপনি আজই জানাবেন শরীরী বলে কেউ নেই, আর না আছে সন্ধ্যা নামে কেউ। আছে শুধুই শরীরী সন্ধ্যা লাহিড়ী। উফ, লাহিড়ী না, শরীরী সন্ধ্যা কাঞ্জিলাল। ফোনটা হাতে নিয়ে মেসেঞ্জারে ঢুকলো। এখনো বিবরের নামে পাশে সবুজ বাতি জ্বলছে। মনটা শক্ত করে মেসেজ পাঠালো বিবরকে। আপনার সাথে আমার কিছু কথা আছে ডাক্তার সাহেব। কয়েক সেকেন্ডের ব্যবধানে ফিরতি বার্তা পেল শরীরী। বলো, তোমার সঙ্গে কথা বলার জন্য তো আমি অস্থির হয়ে আছি সন্ধ্যা তারা। আমার নাম শুধু সন্ধ্যা তারা নয়, নামের আগে পিছে কিছু আছে। নামের শেষে তো পদবি থাকবে। তুমি কি সেটা বোঝাতে চাইছো? না, আগে আপনি আমাকে বলুন, বিয়ে করছেন আপনি? হাত থেকে ফোনটা বিছানায় পড়ে গেল বিবরের। ও চেয়েছিল সত্যিটা জানাতে, কিন্তু সন্ধ্যার সাথে গত 2 সপ্তাহ কোনো কথা না হওয়া কিছুই জানাতে পারেনি সে। তুমি কি এই খবরটা পেয়ে আমার সাথে দূরত্ব তৈরি করেছো সন্ধ্যা?
আপনার স্ত্রীর নাম কি ডাক্তার সাহেব? তুমি আমাকে ভুল বুঝো না প্রিয়। আমি পরিস্থিতির শিকার হয়েছি। আমার নিত সুখের জন্য আমি এই বিয়েটা করতে বাধ্য হয়েছি। আমাকে ক্ষমা করুন সন্ধ্যা। কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল ডাক্তার সাহেব যে আপনি বিয়ে করে ফেললেন? মেসেজটা পাঠিয়ে হাজারো প্রশ্নের উকি দেয় রীতি মনে। ও তো এসবের কিছুই জানে না। কোন পরিস্থিতির কথা বলছে বিপর? বিপর থেকে ফিরতি বার্তা আসতে গলা শুকিয়ে যায় রীতি। চোখ ঝাপসা হয়ে আসে। ঝাপসা চোখে আবারও মেসেজটা দেখে। আমার বোন ১ বছর আগে লুকিয়ে বিয়ে করেছিল। এখন সে ২ মাসের অন্তঃসত্ত্বা। আমি তাই নিতুর সম্মানের কথা ভেবে ছুটে যাই ছেলের বাড়ি। সবটা খুলে বলি ছেলের বাবাকে। উনি তখন আমাকে একটা কঠিন সত্য দিয়ে বসেন। উনি নিতুকে নিজের বৌমা হিসাবে তখনই গ্রহণ করবেন যখন আমি ওনার বন্ধ্যা মেয়েকে বিয়ে করব। ওনার মেয়ে কোনোদিনও মা হতে পারবেন না। আমি আমার ছোট বোনের কথা ভেবেই এই বিয়েতে রাজি হয়েছিলাম। শুধু না হলে আমার বোনটাও যে আত্মঘাতী হতো। এরপরেও অনেক মেসেজ এসেছে বিবরের থেকে, কিন্তু তা মেসেজ পড়ার কোনো ক্ষমতা নেই শৈলীতির মধ্যে। কোনোদিনও মা হতে পারবে না, এর থেকে দুঃসংবাদ হয় হয় না কোনো নারীর কাছে। একজন নারীর পূর্ণতা যেখানে সেখানে তো শৈলীতি নিজেই শূন্য। আমি অজান্তে আপনার জীবনটা নষ্ট করে দিলাম ডাক্তার সাহেব। আপনার জীবনটা এভাবে নষ্ট হতে দিব না। আমি কোনোদিনও জানতে দিব না সরিতি আর সন্ধ্যা দুজন একই মানুষ। সরিতি চলে যাবে আপনার জীবন থেকে। সে যে কোনোদিনও আপনাকে বাবা হওয়ার সুখ দিতে পারবে না। তাই সৌরতী আর সন্ধ্যা দুজনই বিদায় জানাতে হবে আপনাকে। সৌরতী চলে যাওয়া যতটা আনন্দ আপনি পাবেন, সন্ধ্যা চলে যাওয়া কঠিন ততটা আপনি ভেঙে যাবেন। কিন্তু ডাক্তার মানুষদের এত সহজে ভেঙে পড়লে চলবে না। আপনাকে বাঁচতে হবে, নতুন করে জীবন শুরু করতে হবে। চোখের জলটা মুছে সন্ধ্যাতারা নামক আইডিটা ডিঅ্যাক্টিভ করে দেয় সারা জীবনের মতো। আর বাড়াবে না সে মায়া। যত বাড়বে ততই ফেরার পথটা কঠিন হবে। রুম থেকে বেরিয়ে বিপরীত রুমের সামনে গেল শৈলীতি। দরজাটা ভিতর থেকে বন্ধ। দরজায় কান পাতলেই ভিতরে থেকে ভাঙচুর করা শব্দ পেল শৈলীতি। সারা শরীরটা কেঁপে উঠল তার। বিবরের কিছু অস্পষ্ট কথা কানে এলো শৈলীতি। আমার সাথে কেন এরকম সব সময়? কেন আমার ভালোবাসা মানুষগুলো ছেড়ে চলে যায় আমায়? আমার ভালোবাসায় তো কোনো মিথ্যা ছিল না। প্রথমে মা, তারপর বাবা। নিতুটাও শ্বশুরবাড়ি চলে গেল। আর এখন তো আমার প্রিয় আকাঙ্ক্ষা আমাকে ভুল বুঝে চলে গেল। আমাকে কেন একটু বিশ্বাস করতে পারছে না সন্ধ্যা? কেন? বিবরের কান্না ভেজা কণ্ঠ শুনে সৌরীতি অবাধ্য চোখ দুটো আবার অবাধ্যতা শুরু করলো। দরজার সামনে বসে ফুঁপিয়ে কেঁদে ওঠে সৌরীতি। আমি আপনাকে বিশ্বাস করি ডাক্তার সাহেব, নিজের থেকেও বেশি বিশ্বাস করি আমি আপনাকে। আপনি যে আমার ভরসা, একমাত্র জায়গা। আমার নিজের বাবাও তো আমার কাছে থেকে সত্যটা লুকালো। আমি আপনাকে অনেক ভালোবাসি ডাক্তার সাহেব, কিন্তু আমার এই শূন্য জীবনের সঙ্গে আপনাকে জড়িয়ে আপনার জীবনও আমি শূন্যতায় ভরে দিতে পারি না। আপনাকে নিজের থেকে মুক্তি যে আমাকে দিতেই হবে। প্রকৃতির নিয়মে সকাল হয়। বিবরের ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে বিবর রুমের দরজাটা খোলে। দরজাটা খুলতেই রীতির মাথাটা হেলে পড়ে রুমের দিকে। বিবর অবাক হয়। সৈরীতি, সৈরীতি, এখানে কি করছো তুমি সৈরীতি? অনেক ডাকাডাকির পর সৌরীতির ঘুম না ভাঙায় খানিকটা ভয় পেল বিভোর। রুম থেকে তৎক্ষণাৎ জলের গ্লাসটা এনে সৌরীতির পাশে বসে ওর মুখে জল ছিটালো বিভোর। মুখের মধ্যে ঠান্ডা অনুভূত হওয়ায় চোখ মিটমিট করে তাকালো সৌরীতি। এখানে কি করছো তুমি? আর এভাবেই অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? সৌরীতির মনে পড়ে যায় সবকিছু। অন্তরটা আবারও বেহায়াপানা শুরু করে দেয়। আপনি আমাকে কেন বিয়ে করলেন বিবরবাবু? মানে সিরিয়াসলি, তুমি এটা জানার জন্য এখানে অজ্ঞান হয়ে পড়েছিলে? আমি মা হতে পারবো না জেনেও
কেন নিজের জীবনটা নষ্ট করলেন এভাবে? আমার জীবন নষ্ট হওয়ার কথা বলছো তুমি? বিয়ের আগে এটা মনে ছিল না? তাহলে তো আমার জীবনে তুমি তৃতীয় ব্যক্তি হতে না। আর না আমার আর আমার ভালোবাসা মানুষ বিচ্ছেদ হতো। আমি জানতাম না যে আমি একজন ব্যর্থ নারী। আমি মা হতে পারবো না। তুমি জানতে না? জানলে কখনই এই বিয়েতে আমি হতে দিতাম না। আপনি ডিভোর্স পেপার রেডি করুন ডাক্তার সাহেব। ডাক্তারবাবু, আমি সাইন করে দিব। সেটা তো কখনই হবে না সৌরীতি। অনিচ্ছা সত্ত্বেও হলেও আমাকে তোমার সাথে সংসার করতে হবে। এটাই মিথ্যে লোক দেখানো সংসার। দুদিন আগে পর্যন্ত সন্ধ্যা তার ডাক্তার সাহেবকে নিজের করে পাওয়ার জন্য যে উতলাটা ছিল, সেই উতলাটা যেন ধীরে ধীরে একটা আতঙ্কে পরিণত হয়েছে, সর্বদা গ্রাস করে চলেছে শরীরটিকে। একটা সুন্দর সকাল পাওয়ার উদ্দেশ্যে গত 20 দিন ধরে যে দূরত্ব বাড়িয়েছিল বিপরীত থেকে, আর সেই সকাল সূর্যোদয়টা বিষাক্ত মনে হচ্ছে সৌরীতি। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনমনে সবজি কাটছে সৌরীতি। উদ্দেশ্য বিবরের জন্য খাবার বানানো হলে মনের মধ্যে হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। আজকের দিনটা একটু কষ্ট করে রান্না করে নাও, সকাল থেকে কাজের মাসি আসবে। বিবরের আওয়াজ পেয়ে পিছনে তাকাতেই দেখে বিবর একেবারে রেডি হয়ে নিচে নেমে এসেছে। সামনের দিকে ঘুরে লুকিয়ে চোখের জলটা মুছে নিল সৌরীতি। কোনো কাজের লোক লাগবে না, আমি পারবো সব করতে। তোমার কষ্টের কথা ভেবে আমি কাজের লোক আনছি না। উনি আগে থেকে ছিল এখানে, গ্রামের বাড়ি গেছে বলে ছুটি নিয়েছে। একটা কথা বলি। বিবর ভুরু কুঁচকে তাকালো। সৌরীতি পিছন দিক থেকে সরে গিয়ে রীতির পাশে দাঁড়ায়। বলো। সৌরীতি সবজি কাটা বাদ দিয়ে বিবরের দিকে তাকায়। আপনি এই বিয়ে মানেন না, তাই আমি আপনার বাড়ি আশ্রিতা। তাই বসে বসে খেতে পারবো না। বাড়ির কাজ করলে যদি আপনার ঋণটা কিছুটা শোধ করতে পারি, তাই বলছি কাজের লোকে আসতে মানা করে দিন। যতটা খারাপ ভাবছো আমি ততটা খারাপ নই। সামান্য মানুষত্ব বোধ আমার আছে। আমি মেনে না নিলেও কাগজে কলমে তুমি এই বাড়ির বউ। তাই নিজেকে আশ্রিতা ভাবা বন্ধ করো। সৌরীতি একদৃষ্টিতে তাকিয়ে আছে বিবরের দিকে। মানুষটাকে যতই দেখছে মুগ্ধ হচ্ছে সে, কিন্তু সৌরীতি সমস্ত মুগ্ধতা কেটে গেল মুহূর্তের মধ্যে। হো হো করে হেসে উঠল বিবর। কি ভেবেছিলে এই কথাগুলো বলবো? কতটা মূর্খ তুমি! আমার সাথে এত বড় অন্যায় করার পরও ভাবছো তোমাকে আমি স্ত্রী হিসেবে মেনে নিব? কখনোই হবে না এরকম। বাড়ির সব কাজ তুমি করবে। আর একটা কথা, এ বাড়ির খবর ভুলেও বাবার কানে তোলার চেষ্টা করো না, তাহলে খুন করে রেখে দিব তোমায়। কাকপক্ষিতেও টের পাবে না। বিবর রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে ডাইনিং টেবিলে ল্যাপটপ খুলে বসে। সৌরদী এই ক্ষুব্ধ ক্রোধান্বিত বিবরকে চিনতে পারে না কোনোভাবেই। তার নরম মনের ডাক্তার সাহেবকে কি সত্যি সে হারিয়ে ফেলল? এইসব ভাবার মধ্যেই আবার রান্না মনোযোগ দেয় সে। বিবর ল্যাপটপ হসপিটালের কিছু জরুরি কাজ করে নেয়। ততক্ষণে সৌরীতি রান্না হয়ে যায়। প্লেটে খাবার বেড়ে বিভোরকে টেবিলে দিয়ে যায়। একটা কথা জিজ্ঞেস করব, বলুন। তুমি সকালে বললে তুমি যে মা হতে পারবে না, সেটা জানতে না? তাহলে আজ কি করে জানলে? ঘাবড়ে যায় সৌরীতি। খুব বড় একটা ভুল করে ফেলেছে সে। বিবরের প্রশ্নের উত্তর যে তার কাছে নেই, কি বলবে ও? কি হলো, চুপ করে আছো যে? তাহলে আমার ধারণাটাই ঠিক। কি ভাবলে তোমার আর তোমার বাবার প্ল্যান আমি ধরতে পারবো না? সব জেনেও আজ না জানার ভান করে ডিভোর্স যে ভালো মানুষই নাটকটা করলে সেটা আমি ধরে ফেলেছি সৌরীতি। লাহিড়ী। সৌরীতি মনে মনে হাসে। বিবর এর কাছে নিজেকে যত বেশি খারাপ প্রমাণ করতে পারবে ততই তো সে মুক্তি দিতে পারবে বিভোরকে। ধরেই যখন ফেলেছেন তাহলে ডিভোর্স পেপারটা রেডি করুন। বাঁকাভাবে হাসে বিবর। তার চোখে অন্যরকম একটা চাউনি।
দেখে বুক কেঁপে ওঠে সৌরিতির। হুম, এত সহজে তোমাকে আমি মুক্তি দেব না। তুমি আর তোমার বাবা মিলে আমার সাথে যা যা করছো ঠিক সেটাই ফেরত দিব আমি। মেরে ফেলুন আমায়, এটা সব থেকে উত্তম। আমি যেই কষ্টটা পাচ্ছি সেই কষ্টটা তোমাকে পেতে হবে। তিলে তিলে মরবে তুমি। তোমার জীবনটা আমি নরক বানিয়ে দেব। সৌরীতি চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে, তাচ্ছিল্য ভরা চাউনিতে তাকায় বিভোরের দিকে। পরে যেন না আবার আফসোস করতে হয়। আফসোস, আফসোস শব্দটি বিভোরের কাঞ্জিলাল তার ডিকশনারি থেকে মুছে ফেলেছে কাল রাত্রিবেলা। আচ্ছা, যত ইচ্ছে শাস্তি দিন আমাকে, আমায় তিলে তিলে গন্ধে গন্ধে মারো। আমায় শুধু একটা অনুরোধ রাখবেন। বিভোর খাওয়া বন্ধ করে সরু চোখে তাকায় সৌরীতির দিকে, তারপর আবার মনোযোগ দেয় খাওয়ায়। ফাঁসির আসামি থেকেও তো তার শেষ ইচ্ছে কথা জানা হয়। আমি তিলে তিলে মরে যাওয়ার আগে আমার একটা ইচ্ছে পূরণ করবেন? আচ্ছা বলো, শুনি তোমার শেষ ইচ্ছেটা। আমার মাস্টার্সের ফাইনাল ইয়ার চলছে, এটা মাস্টার্সটা কমপ্লিট করে দেবেন আমায়? হুম, তবে বাড়ির সব কাজ যেন সময় হয়ে যায়। ধন্যবাদ। সৌরতী আর দাঁড়ায় না বিভোর এর সামনে। খুব কষ্ট হচ্ছে তার, ছুটে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সরিতির খুব ইচ্ছে হয় চিৎকার করে কাঁদতে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার চালিয়ে ধপ করে বসে পড়ে শাওয়ারের নিচে। আমি সত্যি জানতাম না ডাক্তার সাহেব, আমার বাবা এইভাবে আপনার জীবনটা নষ্ট করে দিয়েছেন। আমাকে কেউ ঘুণাক্ষরে জানতে দেয়নি যে আমি সন্তান জন্ম দিতে অপরাগা। যদি জানতাম তাহলে না আপনার সঙ্গে সম্পর্ক জড়াতাম আর না করতাম আপনাকে বিয়ে। যেদিন আপনি গিয়েছিলেন আমাদের বাড়ি বাবার সাথে কথা বলতে সেদিন আপনাকে দেখেছিলাম আমি। বাবা তো আমাকে বলছিল আপনার বোন নাকি চাইছে না দাদার আগে নিজের বিয়ে করতে, তাই তো আপনি রাজি হয়েছেন আমাকে বিয়ে করতে। আমি অনেক খুশি হয়েছিলাম আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিচ্ছু বলিনি আপনাকে, যোগাযোগ বন্ধ করেছিলাম। কিন্তু এই বিয়ের মধ্যে যে এত রহস্য আছে সেটা আমি জানতাম না। এখানে আমি কি করব বলতে পারেন? প্রায় আধ ঘন্টা পর ওয়াশরুম থেকে বেরিয়ে সৌরীতি রুমে এসে শাড়ি পাল্টে ভেজা শাড়িটা মিলে দেয় বারান্দায়, তারপর নিচে যায়। বিভোরকে কোথাও দেখতে পায় না। তার মানে চলে গেছে বিভোর। সরিতি ড্রয়িং রুমে সোফায় বসে টিভি অন করে। কিছুক্ষণের মধ্যেই বাড়ির ল্যান্ডফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করে সৌরীতি। হ্যালো, হ্যালো রীতি, আমি বিনিতা বলছি। হ্যাঁ বৌদি বলো, কেমন আছো? ভাইয়া কেমন আছে? আর আমার পুচকো ভাইপোটা কেমন আছে? সবাই খুব ভালো আছে। দাদা ভাই বাড়িতে আছে? না, উনি তো একটু আগে হসপিটাল বেরিয়ে গেল। তাহলে ভালোই হলো। তোমার সাথে আমার কিছু কথা আছে। হুম, বলো, শুনছি। দাদা ভাই অন্য কাউকে ভালোবাসে, জানি, বলেছে তোমাকে। আচ্ছা শোনো, তুমি এখন দাদাভাই এর স্ত্রী। আমার মনে হয় তোমার সাথে থাকতে থাকতে দাদাভাই তোমাকে ভালোবেসে ফেলবে। বলছি বৌদি, এসব কথা বাদ দাও না। ভাইয়া কোথায়? আমি একটু ওর সাথে কথা বলবো। ধরো দিচ্ছি। হঠাৎই সৌরীতির ব্যক্তিগত ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে বিপরীত নাম দেখে অবাক হয় সৌরীতি। ফোনটা পাশে রেখে নিজের ফোনটা রিসিভ করে সে, হ্যালো। ভুলেও তোমার দাদাকে বলার চেষ্টা করো না কিছু। সরিতি বিস্ময়ের সাথে এদিক ওদিক তাকায়। বিভোর বা কাউকে কোথাও দেখতে পায় না। খুব অবাক হয় সরিতি। ওপাশ থেকে হো হো করে হেসে ওঠে বিভোর। বোনের সুরক্ষার জন্য সারা বাড়িতে সিসি ক্যামেরা। বোনের বিয়ের পর সেটা এভাবে কাজে লেগে যাবে ভাবিনি। ভুলে অতিরিক্ত সাহস দেখাতে যেও না। তোমার একটা ছোট্ট ভুল কিন্তু তোমার জীবনটা নরক বানিয়ে দেবে। আমার ওপর নজরদারি না করে পেশেন্টের ওপর নজরদারি করুন, সেটা আপনার জন্য উপকার। বিভোর কাঞ্জিলালকে জ্ঞান দিতে এসো না।
বিভোর কাঞ্জিলার এত খারাপ রূপ তুমি কখনোই দেখনি। আপনার সাথে কথা বলতে আমার বিন্দুমাত্র করছে না। আমার প্রাইভেসি নষ্ট করে এখানে বসে বসে খারাপ রূপ দেখাচ্ছেন। আর তুমি যে আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছ। ডিভোর্স দিয়ে দিন। আপনার জীবন নষ্ট হবে না আর। তোমাকে এত সহজে কি করে ছেড়ে দিই বলো? কষ্ট জিনিসটা উপলব্ধি করো আগে। একটা নারী সন্তান জন্ম দিতে ব্যর্থ, এই সংবাদটা কি কষ্টকর নয় কোনো নারীর জন্য?